পত্রপত্রিকার বিশ্লেষণধর্মী অনুষ্ঠান কথাবার্তা। শ্রোতা বন্ধুরা, স্বাগত জানিয়ে শুরু করছি রেডিও তেহরানের প্রাত্যহিক পরিবেশনা কথাবার্তার আসর। 16 জানুয়ারি বৃহস্পতিবারের কথাবার্তার আসরের শুরুতেই গুরুত্বপূর্ণ কয়েকটি শিরোনাম তুলে ধরছি। বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতার শেষ কোথায়, এটি প্রথম আলোর অনলাইন সংস্করণের খবর। আর ইনকিলাব লিখেছে টাইম ম্যাগাজিনের রিপোর্ট, শুধু জামায়াত নয়, আওয়ামী লীগের নেতারাও সংখ্যালঘুদের উপর সহিংসতা ঘটাচ্ছে। অবৈধ সরকার গায়ের জোরে ক্ষমতায় টিকতে পারবে না, খালেদা জিয়া, এটি আমার দেশ অনলাইনের খবর। নিউজ লিখেছে বিএনপি টু ক্যারি ফরওয়ার্ড মুভমেন্ট, খালেদা 3 মামলায় আগাম জামিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের, ইত্তেফাক অনলাইন। অভিনন্দনের জোয়ারে সরকার, রাশিয়া, চীন, ভারত, মিয়ানমার, ভিয়েতনাম সহ 10 দেশের সমর্থন, বাংলাদেশ প্রতিদিন অনলাইন। বাংলাদেশের জিএসপি সুবিধা প্রত্যাহার করতে পারে ইইউ, মানব জমিন। মার্চে তফসিল ঘোষণা, এপ্রিলে উপজেলা নির্বাচন, যায় দিন। 51 দিন পর কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির দাপ্তরিক কাজ শুরু, নতুন বার্তা অনলাইনের খবর। কলকাতার সংবাদ প্রতিদিন লিখেছে নবান্নে সাংবাদিকদের পায়ে বেড়ে দিলেন মমতা ব্যানার্জি। বারাসাত বসিরহাটে ঘেরাটো পরিবারে নির্যাতনের ঘটনা চাপা দিতে মরিয়া শাসক দল ও প্রশাসন, গণশক্তির শিরোনাম। আনন্দবাজার লিখেছে বিচারপতির বিচার কিভাবে, পথ খুঁজছে কোর্ট। সোমেন তৃণমূল ছাড়লেন, ইস্তফা দিয়েছেন, এটি আজকালের শিরোনাম। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শিরোনাম শুনলেন, এবার পর্যালোচনায় যাব। আজ আমাদের সঙ্গে অতিথি রয়েছেন দৈনিক ইনকিলাব পত্রিকার সহকারী সম্পাদক আব্দুল আওয়াল ঠাকুর। তো জনাব আব্দুল আওয়াল ঠাকুর, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা পর্যালোচনার শুরুতেই যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নির্বাচনের পর গতকাল বেগম খালেদা জিয়া 800 দলের পক্ষ থেকে প্রথম সংবাদ সম্মেলনে বক্তব্য রেখেছেন এবং তিনি আন্দোলন ও আলোচনার পাশাপাশি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। কর্মসূচি হিসেবে 20 জানুয়ারি ঢাকায় সমাবেশ ও 29 জানুয়ারি সারা দেশে কালো পতাকা মিছিলের কথা ঘোষণা করেছেন। সংবাদ সম্মেলনের আগে অনেকে বলেছিলেন যে হয়তো কঠোর কর্মসূচি ঘোষণা করবেন, কিন্তু তা হয়নি। বেগম জিয়ার এমন কর্মসূচি ঘোষণাকে আপনি কিভাবে দেখছেন এবং আপাতত শক্ত কর্মসূচি ঘোষণা না করার কারণ কি বলে মনে করেন? আসসালামু আলাইকুম। একথা স্বীকার করতেই হবে, 5 জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরে সামগ্রিক পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। প্রথমত, বিরোধী দলের পক্ষ থেকে যে গ্রহণযোগ্য নির্বাচনের প্রশ্নটি তোলা হয়েছিল, 5 জানুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে এটি প্রমাণিত হয়েছে যে সরকার ক্ষমতায় থেকে, বিশেষ করে আওয়ামী লীগের মতো একটি অগ্রহণযোগ্য ও সরকার ক্ষমতায় থাকার প্রেক্ষিতে কোনো গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। এটি প্রমাণিত হলেও এর পাশাপাশি আরেকটি সত্য হচ্ছে, গায়ের জোরে বাহু বলে কেউ মানুক না মানুক আপনি মোড়ল, এই প্রক্রিয়ার মাধ্যমে সরকার একটি সংসদ গঠন করে ফেলেছে, মন্ত্রিসভা গঠন করেছে এবং তাদের মন্ত্রিসভা গণতান্ত্রিক না একদলীয় স্বৈরতান্ত্রিক না স্বেচ্ছাতান্ত্রিক, এ নিয়েও নানান প্রশ্ন উঠেছে। কিন্তু তা সত্ত্বেও একথা ঠিক, সরকার তার নতুনভাবে কর্মসূচি শুরু করেছে। এই বিবেচনায় এটা বলতেই হবে যে অগ্নিগর্ভতার মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য সরকারের অধীনে নির্বাচন বা অনুষ্ঠানের জন্য বিএনপি সমমনা এবং গণতান্ত্রিক শক্তি আন্দোলন পরিচালনা করছিল, তাতে ছেদ ঘটেছে। 29শে ডিসেম্বরের গণতান্ত্রিক অভিযাত্রা সফল হয়েছে অথবা ব্যর্থ হয়েছে সে আলোচনা এখনো চলমান। আন্তর্জাতিক মহল গণতান্ত্রিক প্রক্রিয়া চালু রাখার জন্য বিরোধী দলকে, বিশেষ করে বিএনপিকে যেমনভাবে হরতাল, অবরোধ কর্মসূচি থেকে দূরে থাকার কথা বলেছে, তেমনি সরকারকেও একটি সমঝোতা বা আলোচনায় যা আসার জন্য বলছে। যদিও নানা বিশ্লেষণ রয়েছে, ভারত এবং বিভিন্ন মহল যারা সরকারের সাথে সংশ্লিষ্ট তারা মূলত সমঝোতাকে দেখছেন তাদের মতো করে। সংসদে যেভাবে বিরোধী দলের অস্তিত্ব আবিষ্কার করা হয়েছে, তেমনিভাবে এমন একটি নির্বাচনের সমঝোতায় তারা আসতে চান যার মধ্য দিয়ে হয়তো এখানে ভারতের স্বার্থকে চূড়ান্তভাবে স্থায়ীভাবে দেখা হবে। এই বাস্তবতার ক্ষেত্রে যে ট্রেন চলে গেছে, নির্বাচনে যে ট্রেন চলে গেছে, সেই ট্রেনকে পুনরায় ফিরিয়ে আনার জন্য ব্যাপক গণসম্পৃক্ততার কোনো বিকল্প নেই। বেগম খালেদা জিয়া মার্চ ফর ডেমোক্রেসি অথবা গণতান্ত্রিক অভিযাত্রা নিশ্চয়ই মূল্যায়ন করেছেন, তার ভুল ত্রুটি এবং তার সফলতা ব্যর্থতার একটি পরিসংখ্যান হয়তো তার কাছে রয়েছে। রাজনৈতিক বিশ্লেষণে আমরা যেভাবেই বলি না কেন, এই সরকারের পতন অথবা মূল লক্ষ্য দাবি আদায়, তত্ত্বাবধায়ক সরকার এবং বর্তমান সংসদকে বাতিল করার যে দাবি এখন ক্রমান্বয়ে শক্তিশালী অবস্থায় যাবে, তা অর্জন করার জন্য অবশ্যই ব্যাপক জনসম্পৃক্ততার কোনো বিকল্প নেই।
একে কেউ কেউ জঙ্গিবাদের ভাবে দেখুক অথবা কেউ কেউ গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে দেখুক, যে যেভাবে দেখুক সেটা পরের কথা, কিন্তু মূল কথা হচ্ছে সরকার আগামী ফেব্রুয়ারির মধ্যে বিএনপি জামাতের জোট ভেঙে সেনাপ্রধানকে পরিবর্তন করে আরো লোকদের ফাঁসি কার্যকর করার মধ্য দিয়ে যে নতুন নীলনকশা বাস্তবায়ন করতে চাচ্ছে, সেই নীলনকশা বাস্তবায়ন প্রতিরোধ করতে ব্যাপক জনসম্পৃক্ততার কোনো বিকল্প নেই। বেগম খালেদা জিয়া কর্মসূচিকে আমরা যেভাবেই ব্যাখ্যা করি না কেন, বাস্তব হচ্ছেই তিনি গণসম্পৃক্ততার দিকেই পুনরায় নজর দিয়েছেন, অর্থাৎ জনগণকেই তিনি চূড়ান্ত শক্তি হিসেবে বিবেচনা করে সেই পথেই হাঁটছেন। সেই বিবেচনা করলে এই কর্মসূচিটিকে আমাদের বিবেচনায় অধিকতর শক্ত বলে মনে করার যথেষ্ট কারণ রয়েছে, এবং এটাও মনে করা হয়তো অসঙ্গত নয় যে তিনি আরো কঠিন বাস্তবতার দিকে যাওয়ার জন্যই হয়তো প্রস্তুতি গ্রহণ করেছেন। জনাব ঠাকুর, বাংলাদেশ গুরুতর ও পদ্ধতিগতভাবে মানবাধিকার নীতিসমূহ লঙ্ঘন করছে। ইউরোপীয় কমিশনের এমন একটি সিদ্ধান্ত বাংলাদেশের পোশাক খাতকে সংকটে ফেলে দিতে পারে এবং পোশাক খাতের জিএসপি প্রত্যাহার করে নেয়ার আশঙ্কা দেখা দিয়েছে, এমন খবর দিয়েছে দৈনিক মানবজমিন। এ বিষয়ে মূল প্রতিবেদন ছাপা হয়েছে ইংরেজি দৈনিক দ্য নিউ এজে। আর প্রভাবশালী ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ানের এক নিবন্ধে বলা হয়েছে, শেখ হাসিনার সরকার ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতিতে জড়িত। নির্বাচনে ভোট পড়েছে 10% কম। অন্য এক খবরে বলা হয়েছে, জরুরি ভিত্তিতে অংশগ্রহণমূলক নির্বাচন চায় ব্রিটেন। তো কি হতে যাচ্ছে? যুক্তরাজ্য থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়ন সকলেই তো বলছে নির্বাচনে ভোট পড়েছে নাম কস্তে, অথবা এটি ছিল প্রহসনের নির্বাচন। অংশগ্রহণমূলক নির্বাচন যে পাশ্চাত্য বিশ্ব চাচ্ছে তাতে হয়তো কোনো সন্দেহ নেই, কিন্তু এই নির্বাচন বাধ্যকরণে সরকারের কাছে যে প্রক্রিয়া গ্রহণ করা এখন করা প্রয়োজন ছিল, সম্ভবত এখন পর্যন্ত তার কোনো এক্সিকিউশন দেখা যাচ্ছে না। কারণ সরকার নির্বাচন করার পরে সরকার গঠন করেছে এবং সেই সরকারের সাথে কাজ চালিয়ে যাবার কথা ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ব্রিটেনের অবস্থানটাকে আমরা এভাবে দেখতে চাই, এই ঘোষণা অথবা এই দাবি অথবা তারা যা বলতে চাচ্ছে তার সাথে বাংলাদেশের জনগণেরও আন্দোলনের দাবির সম্পৃক্ততা রয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন তিনি কোনো চাপের কাছে মাথা নত করতে চান না, অর্থাৎ তিনি গ্রহণযোগ্য একটি বিষয়কে চাপের বিবেচনায় নিলে প্রসঙ্গটি কিন্তু মূলত চাপাচাপির মধ্যে চলে যাবে। এই যে চাপাচাপির প্রক্রিয়া, এর আন্তর্জাতিকভাবে বা জাতিসংঘের শব্দাবলীতে এর নানা রকম ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু সরকার কার্যত যেভাবে ভারত নির্ভর হয়ে পড়েছে এবং ভারতের লক্ষ্য আদর্শ বাস্তবায়নের জন্য যেভাবে নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করতে চায়, তার আসল পরিণতি কি দাঁড়াবে তা হয়তো আমরা এখনই বলতে পারি না, কিন্তু একথা বোধহয় বলা যায় যে কার্যত সরকার যে দুর্নীতিতে নিমজ্জিত, মানবাধিকার লঙ্ঘন করেছে, এই মাত্রা ভবিষ্যতে আরো বাড়বে। সুতরাং ব্রিটেন যদি চায় যে তারা একটি গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশে হোক, এর পক্ষে তাহলে অবশ্যই তাদেরকে সরকার একটি গ্রহণযোগ্য নির্বাচন দিতে বাধ্য হয়, সেই বাস্তবতার দিকে এগোতে হবে। অবশ্যই তা আগ্রাসন হতে হবে না, আগ্রাসনের বিপরীতে মোটিভেশন অথবা জাতিসংঘকে বিবেচনায় নিয়ে অথবা জাতিসংঘকে কাজে লাগিয়ে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরিস্থিতি তৈরি করা দরকার। আমাদেরকে অবশ্যই এই কথাও স্মরণ করতে হবে, পাশ্চাত্য বিশ্ব, মুসলিম বিশ্ব সহ কোনো কোনো দেশে যে আগ্রাসনের নীতি গ্রহণ করেছে বাংলাদেশের ক্ষেত্রে তেমনটি হোক, সেটা আমরা কামনা করি না। আমরা চাই বিশ্বের অভিভাবক জাতিসংঘ তার গুডউইলকে কাজে লাগিয়ে বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক সংকটের সন্তোষজনক সমাধান করুক, এবং সেক্ষেত্রে ব্রিটেন যদি দায়িত্বশীল ভূমিকা পালন করে, যুক্তরাজ্য যদি দায়িত্বশীল ভূমিকা পালন করে, ইউ যদি দায়িত্বশীল ভূমিকা পালন করে, এবং সেক্ষেত্রে হয়তো ভারতেরও এর থেকে বেরিয়ে আসা সম্ভব হবে না, এবং তাহলেই বাংলাদেশের চলমান রাজনৈতিক আন্দোলন এবং মানবাধিকার পরিস্থিতির উন্নতি হতে পারবে, এবং সেটাই হবে সঙ্গত এবং সঠিক। জনাব ঠাকুর, সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা শুধু জামায়াত ইসলামী ঘটাচ্ছে না, কোন কোন স্থানে সাম্প্রদায়িকতার সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে এই ঘটনা ঘটাচ্ছেন আওয়ামী লীগের সুযোগ সন্ধানী নেতারাও। আমেরিকার বিখ্যাত টাইম ম্যাগাজিনের এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। এই প্রতিবেদনটি লিখেছেন জোসেফ অলচেন। সাতক্ষীরার ঘটনা বলে নিয়ে কিন্তু প্রায় একচেটিয়ার দোষ দেয়া হচ্ছিল জামায়াত তথা 18 দলকে। এর প্রতিবেদন কিন্তু ভিন্ন কথা বলছে। আপনার বিশ্লেষণ কি? সংখ্যালঘুদের উপর হামলা, এটিকে যদি আমরা ধর্মীয় সংখ্যালঘুর প্রশ্নটি দেখি, তাহলে কোনো মুসলমান ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণ করতে পারে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন অন্যের দেবদেবীর প্রতি কটূক্তি না করার নির্দেশ দিয়েছেন। সুতরাং সেক্ষেত্রে ধর্মীয় সংখ্যালঘুদের উপর কোনো মুসলমান আক্রমণ করতে পারে একথা মনে করার কোনো কারণ নেই। আসলে সম্পদের প্রতি লোভ,
পরস্য অপহরণ, এটি হচ্ছে একটি ভোগবাদী সংস্কৃতির অংশ। সে যাই হোক না কেন, বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতিতে কিন্তু আওয়ামী লীগারদের যে প্রশ্ন উঠছে সেটিকে কোনো অবস্থাতে এড়িয়ে যাওয়া যাবে না। এমনকি 1971 সালেরও বহু ঘটনা দেখা যাবে যেখানে পাক বাহিনীর সাথে আওয়ামী লীগের এই মূলত এসব লুটপাটের সাথে জড়িত ছিল। সহিংসতা বা ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণ কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের অংশ হতে পারে না। একে বাংলাদেশের জনগণ গভীরভাবে নিন্দা করে এবং বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সুতরাং এখানে যেভাবেই আমরা ব্যাখ্যা করি না কেন, এতে সুনির্দিষ্টভাবে বলা যায় যে এর সুনির্দিষ্ট তদন্ত হওয়া দরকার এবং সেই তদন্তের প্রকৃতি কারা দোষী এবং কারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকেই শাস্তি দেওয়া দরকার। এবং যারা এই কাজটি করে তারা কোনো দলের নয়, তারা কোনো মতের নয়, তারা কোনো মানুষের পদবচ্চ নয়, তারা হচ্ছে দুর্বৃত্ত এবং দুর্নীতিপরায়ণ সমাজ বহির্ভূত একটি কীট। সুতরাং একে আমরা এভাবে দেখতে চাই, বাংলাদেশের প্রেক্ষাপটে ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণকে মূলত ভারতীয় আধিপত্যবাদের নীলনকশা হিসাবেই মনে করার কারণ হচ্ছে এই যে ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণকে কেন্দ্র করেই কিন্তু ভারত নির্বাচনের দিকে দৃষ্টি সরাতে চাচ্ছে। অর্থাৎ এখন যখন আরো তীব্র আকারে আন্তর্জাতিক মহল বাংলাদেশের গ্রহণযোগ্য নির্বাচনকে গুরুত্ব দিত, সে সময় কিন্তু কথিত সংখ্যালঘুদের উপর আক্রমণ দৃষ্টি ঘোরাবার কিছুটা হলেও চেষ্টা হচ্ছে। এই প্রক্রিয়া থেকে ফেরার জন্যই জাতিসংঘের তত্ত্বাবধানে অথবা আন্তর্জাতিক যে কোনো তদন্ত কমিটির মাধ্যমে মূল ঘটনা অনুসন্ধান করা দরকার এবং সেই প্রেক্ষিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দরকার, তা সে যে দলেরই বা যে মতেরই হোক। তো জনাব আব্দুল আউয়াল ঠাকুর, কথাবার্তার আসরে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে রেডিও তেহরানের শ্রোতা ও অনলাইনের দর্শকদের আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।